ভূমধ্যসাগরে প্রাণ গেল ৮ বাংলাদেশির। রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৬০০ ঘর। ভাতা বাড়ল ৫,০০০ টাকা, প্রত্যাখ্যান ট্রেনি চিকিৎসকদের। শাসন নয়, দেশকে শ্মশান করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন, বলছেন আসিফ মাহমুদ। সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে কাকরাইলে অবস্থানের ডাক। যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত, যুবকের মৃত্যু। বড়দিন উপলক্ষে বেনাপোল দিয়ে বন্ধ থাকবে আমদানি রপ্তানি। ঢাকা মেট্রোকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, লিবিয়ার নৌবাহিনী ভূমধ্য সাগর থেকে বাংলাদেশি অভিবাসী সহ মোট ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ৮ জন নিহত সহ মোট ৩২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এই তথ্য জানান। মুখপাত্র জানান, ১২১ অভিবাসী বহনকারী একটি নৌকা গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্য সাগরে বিধ্বস্ত হয়েছে। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করেছে এবং কমপক্ষে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনার পর লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সাথে বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদের নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃতদের মধ্যে ৮ জন নিহত সহ মোট ৩২ জন বাংলাদেশি অভিবাসী রয়েছেন। বাকি অভিবাসীরা এখনও নিখোঁজ রয়েছে। জীবিতদের বর্তমানে ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে এবং নিহতদের মরদেহ পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে প্রায় ৬১৯ শেল্টার বা ঘর। পুড়ে মৃত্যু হয়েছে ৮ বছরের এক শিশুর, তবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করেন। দুপুর ২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে, কিন্তু বাতাসের কারণে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুন ধরেছে সেটি এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশন উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫,০০০ বাড়িয়ে ৩০,০০০ টাকা করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা ২৫,০০০ ভাতা পান, সেটি বাড়িয়ে ৫০,০০০ করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস BCPS এর FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতার হার বাড়িয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ভাতা বাড়ানোর দাবিতে রোববার প্রথমে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন চিকিৎসকরা। দুপুরের পর শাহবাগের সড়ক অবরোধ করলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি পূরণের আশ্বাস দিলে রাস্তা ছাড়েন চিকিৎসকরা। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করছিলেন তারা। মঙ্গলবার প্রজ্ঞাপনের অনুলিপি পাওয়ার পর তা প্রত্যাখ্যান করেছেন চিকিৎসকরা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ১৫.৫ বছর শাসন নয়, আওয়ামী লীগ সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিলেন। এমন কাজ করা উচিত নয়। ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হয়। সোমবার রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে জামায়াত ইসলামীর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার মতো সাগর বানানোর প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, যারা একসময় সংখ্যালঘুদের জমি ছিনিয়ে নিয়েছে তারা এখন মায়া কান্না কাঁদে।
নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ার সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে শীত বস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে। সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সেই অনুযায়ী কাজ করব। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণা সহ 3 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জুবাইরপন্থীরা। একই সঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ এবং তাবলিগের প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদে সাতপন্থীদের কোনো কার্যক্রম চালাতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব ঘোষণা দেন জুবাইরপন্থীরা, যারা নিজেদের সুরায়ে নিজাম পরিচয় দিয়ে থাকেন। সম্মেলনে লিখিত বক্তব্য দেন উত্তরা জামিয়াতুল মানহাল আল কওমিয়া মাদ্রাসার অধ্যক্ষ কেফায়েতুল্লাহ আজহারি। তিনি বলেন, সাতপন্থীদের সন্ত্রাসী ও চরমপন্থী বাহিনী আখ্যা দিয়ে কেফায়েতুল্লাহ আজহারি বলেন, তাদের হতাশাও অনেকের নামে মামলা হয়েছে, তবে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। 17 ডিসেম্বর মাঠে নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে আছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আওয়ামী সরকার ও তাদের দোসররা যোগ সাজশ করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মঙ্গলবার প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে 768টি। এর মধ্যে আছে এসি কেবিন 48টি, এসি চেয়ার 320টি এবং শোভন চেয়ার 400টি। মঙ্গলবার ট্রেনটি বিকেল 3:30টায় 12টা বগিতে 500 জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বেনাপোলের রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। যশোরের বাঘারপাড়ায় আলামিন নামে ইটভাটা শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আলামিন বাঘারপাড়া উপজেলার সিটি 1 ইটভাটার কর্মচারী এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাইরডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, সোমবার রাতে তুচ্ছ ঘটনায় ভাটা শ্রমিক এখলাস, বিল্লাল ও বাদশার সাথে কথা কাটাকাটি হয় অপর শ্রমিক আলামিনের। এ সময় তারা আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়, কিন্তু ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে, তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বড়দিন উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম, তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আলামিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। যশোর শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর প্রফেসর আব্দুল মতিনকে মঙ্গলবার দুপুরে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিন আক্তার সহ কর্মকর্তা কর্মচারীগণ। আগামী 27শে ডিসেম্বর কর্মী সম্মেলনে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে শহরে প্রচার মিছিল বের করা হয়। মঙ্গলবার সকালে যশোর মুজিব সড়কের সরকারি অবসর সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন প্রকারের অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এবার খেলার সংবাদ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে NCL T20 ফাইনালে ঢাকা মেট্রোকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। এদিন টস হেরে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো 16 ওভারে মাত্র 62 রানেই অল আউট হয়ে যায়। জবাবে 11 ওভারে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে জয় খুব একটা সহজে আসেনি রংপুরের। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। পৃথক দুটি স্থান থেকে আটক করা হয়েছে 8 জনকে। তাদের মধ্যে রফিক শেখ নামে একজন আছেন, যিনি গত 20 বছর ধরে সেখানে অবস্থান করছেন। মঙ্গলবার এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, পুলিশ ভিওয়ান্ডির খালহের এলাকা থেকে প্রথম অভিযানে 4 জনকে আটক করে। তারা গত 2-3 বছর ধরে সেখানে অবস্থান করছিলেন এবং শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদেরকে নারপলি থানায় হস্তান্তর করা হয়েছে। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী রোববার দিল্লিতে অভিযান চালিয়ে 175 জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা 6টায় দিল্লির বাইরের এলাকাগুলোতে তাদের 12 ঘন্টার যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।